সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন বাংলা ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী বরাবরের মতোই হাজির হয়েছি বাংলা প্রথম পত্রের দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে। এবং এই কবিতাটি হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ, বাংলা সাহিত্যের জীবন পুরুষ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঐকতান কবিতাটি নিয়ে। এটি হচ্ছে আমাদের বাংলা সাহিত্য পাঠের দ্বিতীয় যে কবিতা, সেই দ্বিতীয় কবিতাটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সারা জীবনের যে কর্ম, সেই কর্মের একটা পরিচয় আমরা এখান থেকে নিতে পারবো এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য দিয়ে আসলে কি বুঝিয়েছেন বা কি বলতে চেয়েছেন তার একটি মর্ম আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে যাওয়ার আগে আমাদের বিশ্বকবি সম্পর্কে যে কথাগুলো আমাদের না জানলেই নয়, ঠিক সেই কথাগুলো আমরা জেনে আসি। তার আগে তোমাদের একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে বাংলা সাহিত্যে বলি অথবা যে কোনো ধরনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, তোমাদের বোর্ড পরীক্ষা হোক, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না। সুতরাং তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একদম সব কিছুই ডিটেলস বিস্তারিত তোমাদেরকে জানতে হবে। প্রত্যেকটি পরীক্ষাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে চলো আমরা এখানে খুবই সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বিষয় জানবো। তোমাদের বইয়ে বিস্তারিত আছে, সেখান থেকে তোমরা জানতে পারবে। আরও বিস্তারিত তোমরা ইচ্ছা করলে অন্যান্য বই থেকে তোমরা নিতে পারবে। আমি এখানে যে বিষয়গুলো লিখেছি সেগুলো হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি। তার জন্ম হচ্ছেন যে ইংরেজি 1861 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 1941 সাল। তার জন্ম হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, আর মৃত্যুও হচ্ছে তার কলকাতাতেই তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি সালে জন্ম, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বাংলা আসলে কত সালে তিনি জন্মগ্রহণ করেন। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে তিনি বাংলায় জন্মগ্রহণ করেন হচ্ছে 1268 বঙ্গাব্দে। 1861 খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি, আর 1268 হচ্ছে বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং সেটা হচ্ছে যে 25শে বৈশাখ, আর হচ্ছে মৃত্যু হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। এই দুটো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যতটুকু না খ্রিস্টাব্দের বিষয় আসে তার চেয়ে বেশি আসে আমাদের হচ্ছে বঙ্গাব্দের বিষয়টি। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে ইংরেজি সাল থেকে যদি তোমরা 593 যদি বিয়োগ দিলে অবশ্যই সেটা কি হয়, আমাদের বাংলা বঙ্গাব্দ কিন্তু বের হয়ে যায়। তো এই সহজ বিষয়টা তোমরা যে কোনো কবি সাহিত্যিকদের জীবনী যে কোনো কিছুর জন্য তোমরা এটা মনে রাখতে পারো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন, তার যে উপাধি ছিল, তার অনেকগুলো উপাধি ছিল। এই উপাধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাধি, একটি হচ্ছে যে আমি প্রথমে বলছি তিনি হচ্ছেন বিশ্বকবি, আর একটি হচ্ছেন যে কবিগুরু। আমরা কথায় কথা বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি যে ছদ্মনাম ব্যবহার করতেন সেই ছদ্মনামটা হচ্ছে যে ভানু সিংহ ঠাকুর। এই কয়েকটা বিষয় তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ছোটোবেলা থেকেই তিনি সাহিত্যপ্রেমী ছিলেন। সাহিত্যের প্রতি তার একটি অন্যরকম ভালো লাগা ছিল, অন্যরকম ঝোঁক ছিল। সেই ভালো লাগা এবং ঝোঁকের থেকেই মূলত তিনি একদম ছোটোবেলা থেকেই কবিতা রচনা শুরু করেন, সাহিত্য রচনা শুরু করেন। বলতে গেলে তিনি যখন তার 8 বছর তখন থেকেই তিনি মূলত কবিতা লেখা শুরু করেন এবং তার সাফল্যের স্বীকৃতি সর্বপ্রথম তিনি একটি কাব্য প্রকাশ করেন এবং সেটি হচ্ছে তার 15 বছর বয়সে। এবং তার প্রথম প্রকাশিত সেই কাব্যের নাম হচ্ছে বনফুল, যেটা 1880 সালে সাধারণত প্রকাশিত হয় কাব্য আকারে। এর আগে এটি কবিতা আকারে প্রকাশ হয়। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এশীয় বাঙালিদের মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী এবং তিনি নোবেল অর্জন করেন হচ্ছে তার একটি কাব্যগ্রন্থ, তা হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1910 সালে এবং তিনি নোবেল পুরস্কার অর্জন করেন হচ্ছে 1913 সালে। এবং এটার ইংরেজি যে অনুবাদ সেটা হচ্ছে যে সং অফ বারিংস এবং এই কাব্যগ্রন্থটির জন্য তিনি মূলত কি বলে যে আমাদের
বিশ্ববিখ্যাত যে নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কার তিনি অর্জন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট 2বার আমাদের বাংলাদেশে আসেন বিভিন্ন কারণে। এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, এরপর আমি তোমাদেরকে বলে রাখছি। এছাড়াও রবীন্দ্রনাথের আরও অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, অনেকগুলো উপন্যাস রয়েছে। তিনি সর্বমোট 13টি উপন্যাস রচনা করেন। এরপরে 102টি বা কতগুলো তিনি কবিতা রচনা করেন বা কাব্য রচনা করেন, কাব্য তিনি রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যে ছোট গল্পের জনকও কিন্তু বলা হয়। আমি তোমাদেরকে লেখাগুলোর বাহিরে কিছু কথা বলেছি, তোমরা সেগুলো অধিক গুরুত্ব সহকারে দেখবে, তোমাদের বইও আছে সেটা দেখবে। আমরা আসা হচ্ছে যে মূলত ঐকতান যে কবিতা, এই ঐকতান কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কি বলতে চেয়েছেন। ঐকতান কবিতাটাকে আমরা একটা আত্মসমালোচনামূলক কবিতা বলতে পারি। আত্মসমালোচনা কেন? কারণটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে কবিতাগুলো তিনি রচনা করেছেন, এই কবিতাগুলোর মধ্যে দিয়ে তিনি কিন্তু আসলে সমাজের প্রত্যেকটা শ্রেণী, মানে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণী, প্রত্যেকটি শ্রেণীর মধ্যে তিনি বিচরণ করতে সক্ষম হননি। এবং এর না করার যে মূল কারণ তা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উচ্চবিত্ত ফ্যামিলি, জমিদার বংশের মানুষ ছিল বা জমিদার বংশে তার জন্ম হয়। জমিদার বংশে জন্ম নেওয়ার কারণে তিনি চাইলেও তার বিভিন্ন বাধার কারণে কিন্তু নিম্নবিত্ত নিচু স্তরের মানুষ যারা, তাদের সাথে তিনি মিশতে সক্ষম হননি। এবং মিশতে সক্ষম না হওয়ার কারণে তাদের মনের ভিতরে যে বাসনা, তাদেরকে নিয়ে যে লেখার একটি প্রবণতা, সেই প্রবণতাটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দেখা যায়নি। তিনি যা লিখেছেন তা হচ্ছে পাশ্চাত্য ভাবধারার আদলে বাংলা সাহিত্যকে তিনি রচনা করেছেন, কিন্তু তার ভিতরে নিম্নবিত্ত মানুষের যে মনের আকুতি, সেই আকুতিটা কিন্তু তার লেখার মধ্যে প্রকাশ পায়নি। এবং লেখার মধ্যে প্রকাশ না পাওয়ার কারণে তিনি শেষ বয়সে অর্থাৎ তার মৃত্যুর ঠিক 1 বছর আগেই তার জন্মদিনে যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের মধ্যে মূলত ঐকতান কবিতাটি তিনি স্থান দেন এবং এটা তার মৃত্যুর 6 মাস পরে মূলত বের হয়, প্রকাশ পায়। এই যে প্রকাশ পায়, তখন তিনি এখানে তার আত্মসমালোচনা, তার সারা বছরের যে কর্মগুলো করছেন তার উপর একটি নিজেকে সমালোচনা করেছেন। সমালোচনা করে তিনি বুঝাতে চেয়েছেন যে আমি আসলে সমাজের প্রত্যেকটি স্তরে আমার সাহিত্য নিয়ে আমি বিচরণ করতে পারিনি। এই বিচরণ করতে না পারার কারণটাই হচ্ছে কি, আমি আসলে বাধ্যবাধকতার মধ্যে ছিলাম। জমিদার হওয়ার কারণে সবার সাথে মিশে আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এবং তিনি পরবর্তী যে প্রজন্ম, যে কবি আসছেন, তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে সাহিত্যের মধ্যে সকল রস আস্বাদন করার জন্য, সকল স্তরে প্রবেশ করার জন্য, যাতে একমুখী কোনো রস তিনি সেখান থেকে বা কবি সাহিত্যিকরা গ্রহণ না করেন। সমাজের প্রত্যেকটি স্তর নিয়ে লেখার জন্য যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানটাই হচ্ছে মূলত ঐকতান কবিতার মূল কথা। আমি আবার বলছি, ঐকতানের মধ্য দিয়ে তিনি সাহিত্যিকদেরকে মূলত আহ্বান জানিয়েছেন যে সকল বিষয় নিয়ে লেখার জন্য সকল বিষয়ের একতাকে যাতে নিয়ে আসে। ঐকতান মানে মূলত হচ্ছে যে বাদ্যযন্ত্রের যে একসাথে সবগুলো যে সুর বাজে, সেই সুরগুলোকে মূলত ঐকতান বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের যে মূল কবিতা, সেই মূল কবিতায় যাই এবং আমরা প্রত্যেকটি লাইন খুব সহজেই একটু বোঝার জন্য চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা, যদিও আমাদের এটি এবারই পাঠ্যপুস্তকে হয়তো শেষ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিখ্যাত কবিতা এখন যারা 2021 সেশনে আছে তাদের জন্য, সেটা হচ্ছে যে সোনার তরী। চলো আমরা আমাদের এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করি। বিপুলা, এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে। দেখো, প্রথমেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে মূলত আত্মস্বীকৃতি, সেই আত্মস্বীকৃতিটা দিচ্ছেন যে বিপুলা বলতে এখানে মূলত পৃথিবীকে বোঝানো হচ্ছে। পৃথিবীর একটি নামকে নারী সম্বোধন করে মূলত এখানে বোঝানো হচ্ছে এই পৃথিবীর কতটুকু জানি। তিনি বলছেন যে এই যে পৃথিবীর আসলে আমি কতটুকু জানি। দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরু সিন্ধু মরু। অর্থাৎ তিনি বলতেছেন যে এখনও দেশে দেশে কত নগর রয়েছে, রাজধানী রয়েছে, মানুষের কত অমর কীর্তি রয়েছে,
কত সিন্ধু রয়েছে, কত মরু রয়েছে, কত না অজানা জীব, কত অজানা মানুষকে আমি এখনও জানি না, সেই কথাটা বলছেন। কত না অপরিচিত তরু, কত অপরিচিত তরু রয়ে গেল অগোচর। অগোচর মানে কি? যা আমার চোখের সামনে আসেনি, মানে আমার পিছনে রয়ে গেছে। বিশাল বিশ্বের আয়োজন, মন মরে জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। দেখো, এই যে বিশাল বিশ্বের আয়োজন, পৃথিবী বিশাল আকার, এই বিশাল আকারের একটা কোণে মূলত তার কি বলে যে মনটা এখনো রয়ে গেছে। বিশ্বের বিশালতার কাছে তার মন কিন্তু যেতে পারেনি। আসলে মানুষ যতটুকুই না চেষ্টা করুক, সে কখনোই কিন্তু পৃথিবীর কাছে বিশাল আকারে গিয়ে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয় না। মানুষ তার একটা কোণের মধ্যে রয়ে গেছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সে স্বীকৃতিটা দিচ্ছে, এই পৃথিবীর বিশাল আয়তনের মধ্যে আমি এখন একটা কোণের মধ্যেই রয়ে গেছি, সবার কাছে আমি এখনো যেতে সক্ষম হইনি। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। তিনি যে মানুষের কাছে পৌঁছাতে পারেননি, তার আক্ষেপে তিনি কি করতেছেন? ভ্রমণ বৃত্তান্ত পড়তেছেন। এবং এই ভ্রমণ বৃত্তান্ত আসলে মূলত কেন পড়তেছেন? কারণটা হচ্ছে কি, পৃথিবীর যত জায়গায় মানুষ যায়, দেখো আমরা যদি বলি যে মাঝে মধ্যেই আমরা বলি যে আমাদের শিক্ষা সফর করা দরকার। শিক্ষা সফর কেন করা দরকার? কারণ হচ্ছে আমরা ওখানে গিয়ে প্রকৃতি থেকে ওখানে শিক্ষা নিব, ওখানে যে মানুষজন আছে তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারবো, তাদের জীবন ধারণ সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর সেই একই কথা এখানে বলছেন যে ভ্রমণ বৃত্তান্ত তিনি করতেছেন। কারণ কি, তিনি চাইলেই কিন্তু সারা পৃথিবীব্যাপী তিনি ঘুরতে সক্ষম হবেন না, কিন্তু তিনি চাইলেই ভ্রমণ বৃত্তান্ত করে ওই দেশের মানুষের কালচার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন, ওই দেশের মানুষের জীবন প্রবাহ সম্পর্কে তিনি জানতে পারবেন। যেহেতু তিনি যেতে পারছেন না, সেজন্য তিনি কি করতেছেন? ভ্রমণ বৃত্তান্ত করতেছেন। তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে তিনি ক্ষোভে কি মানে কি গ্রন্থ পড়তেছেন? সেটা হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত। যেথাবাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। তিনি এই ভ্রমণ বৃত্তান্ত পড়তেছেন কি কেন? কারণ হচ্ছে যে সেখান থেকে তিনি চিত্রময়ী বর্ণনা, সে দেশের যে সংস্কৃতি, সে দেশের যে সৌন্দর্য, সেই এলাকার যে সৌন্দর্য, সেই এলাকার সৌন্দর্যটা মূলত তিনি কি করতেছেন? সেখান থেকে আহরণ করবেন। আহরণ করে তিনি সেটা কি করবেন? ওই যে বলছেন কুড়াইয়া আনি, মানে তিনি সেখান থেকে এটা নেবেন, নিয়ে আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে তিনি রচনা করবেন। আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের পাশ্চাত্য সাহিত্য ভাবধারার আলোকে মূলত আমাদের বাংলা সাহিত্যকে সম্ভার করেছেন। এই কারণেই তিনি বিশ্ব যত সাহিত্য আছে সকল সাহিত্য তিনি অধ্যয়ন করতেন, সকল সাহিত্য তিনি পড়তেন, করে ওখান থেকে যা ছিল, যে রস ছিল, সেই রসের আদলে মূলত বাংলা সাহিত্য তিনি রচনা করতেন। এবং শেষ পর্যায়ে এসে তিনি, শেষ জীবনে এসে তিনি এটা স্বীকার করতেছেন। জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়ে লই যত পারি ভিক্ষালব্ধ জ্ঞানে। দেখুন তিনি কি ধনে, তিনি কি বলতেছেন যে আমার ভিতরে জ্ঞানের কি রয়েছে? অভাব রয়েছে। দীনতা মানে হচ্ছে অভাব, মানে আমার ভিতরে, আপনার মনে, নিজের মনের ভিতরে কি রয়েছে? জ্ঞানের দীনতা রয়েছে, অভাব রয়েছে, সেটা আমি পূরণ করি কিভাবে? ভিক্ষালব্ধ ধনে। এই যে পরের ধন, যেটা অন্যের ধন থেকে সেটা ভিক্ষা নেয়, পাশ্চাত্য সাহিত্য থেকে, অন্যান্য সাহিত্য থেকে তিনি এটা ভিক্ষা নেন। ভিক্ষা নিয়ে তিনি কি করেন? নিজের জ্ঞানটাকে, নিজের জ্ঞানের যে অভাবটা আছে সেই অভাবটাকে কি করেন? তিনি পূরণ করেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে পাক। দেখো তিনি কি বলতেছেন? আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। আমি যেহেতু পৃথিবীর কবি, যত জায়গায় আমার ধ্বনি উঠবে তখনই আমার বাঁশির সুর, বাঁশির সুর বলতে এখানে বোঝাচ্ছেন যে তার সাহিত্যের যে সুর, সাহিত্যের যে রস, এই রসের মাধ্যমে তারা কী করবে? তখন জেগে উঠবে। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ভাগ। তিনি বলতেছেন যে সারা বিশ্ব যদি ধ্বনি উঠে, সারা বিশ্ব যদি জাগিয়ে উঠে, কিন্তু এরপরও কি রয়েছে? বহুতর ডাক, অনেক জায়গায় আমার এই সাহিত্য কি করে নাই? পৌঁছায় নাই। স্বর সাধনা বলতে তিনি এখানে তার কাব্য সাধনাকে বলতেছেন, তার সাহিত্য সাধনাকে তিনি বুঝাচ্ছেন রয়ে গেছে পাক, মানে হচ্ছে বহুতর ডাক, এখনও পৃথিবীর সমস্ত বিস্তীর্ণ এলাকায় তার ডাক পৌঁছানি, সকল মানুষের কাছে তার এই সাহিত্য গিয়ে পৌঁছানি, এখানে এখনও রয়ে গেছে কি? ফাঁক রয়ে গেছে। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। দেখ তিনি কি বলতেছেন? যে নানা কবি ঢালে নানা গান নানা দিক হতে, অর্থাৎ এক এক কবি এক এক দিকে পারদর্শী,
কেউ সাহিত্য, যারা সাহিত্য রচনা করে কেউ ছোট গল্পে পারদর্শী, কেউ উপন্যাসে পারদর্শী। আবার যারা কবিতা লিখেন তাদের মধ্যে কেউ প্রেম নিয়ে লিখতে পছন্দ করেন, কেউ সৌন্দর্য নিয়ে লিখতে পছন্দ করেন, কেউ প্রকৃতি নিয়ে লিখতে পছন্দ করেন। এক এক কবি এক এক দিক থেকে দক্ষ। তিনি বলতেছেন এই কথাটাই বলতেছেন, নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। তারও একটি যোগ আছে, সেটি কি, তিনিও কবিতা লিখেন। অর্থাৎ অন্যান্যরা যেভাবে কবিতা লিখেন তিনিও কবিতা লিখেন তাদের মতো করে। তিনি কবিতা লেখেন কি নিয়ে? প্রকৃতি নিয়ে, সৌন্দর্য নিয়ে। আবার অন্যরা লিখে হচ্ছে মানুষ নিয়ে, মানুষের দুঃখ কষ্ট নিয়ে, প্রেম নিয়ে। এই কথাটাই বলতেছেন, সঙ্গ পাই সবাকার লাভ করে আনন্দের ভোগ। এই যে তাদের সাথে একদিক থেকে তাদের মিল আছে, রবীন্দ্রনাথের মিল আছে, তিনি এই জন্য কী করেন? আনন্দ পায়। সে বলতেছে, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার। তিনি কবিতা লিখেন কিন্তু সকল জায়গায় প্রবেশ করার মতো সেই দরজা তিনি খুঁজে পাননি। দ্বার বলতে সেটাই বোঝাচ্ছে। আমি প্রথমে বলছি তিনি হচ্ছে মূলত রাজ দরবারে জন্ম নেয়া অথবা রাজকীয় পরিবারে জন্ম নেয়া মানুষ। এই জন্য তিনি চাইলেও কিন্তু নিম্ন স্তরের মানুষের সাথে মিশতে পারতেন না, এবং সেই সীমাবদ্ধতার কথাটাই কিন্তু এখানে তিনি বলতেছেন, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার। বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। তার সকল জীবনযাত্রার বেড়াগুলি কি হয়েছে? বাধা হয়ে আছে, তাকে আটকে রাখছে। চাষি খেতে চালাইছে হাল, তাতে বসে তাতে বনে জেলে ফেলে জাল। দেখো কি বলতেছে এখানে, নিম্ন স্তরের যে মানুষগুলো আছে তাদের একটা বর্ণনা দিচ্ছেন, কে কি করতেছেন। চাষি খেতে চালাইছে হাল, মানে সে হাল চাষে কী করায়? হাল চাষ করে তার যে খাবার, যে আহার, সে আহার তিনি অর্জন করে। তাঁত বনে জেলে জাল ফেলে। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। তাদের এই কাজের কি বলে যে বিচিত্র কর্মভার বহুদূর প্রসারিত, অনেক বেশি বিস্তৃত, এবং এর উপরে তাদের সমস্ত সংসার কি আছে? টিকে আছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ত বাতায়ন। তিনি বলছেন অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ত বাতায়নে। অর্থাৎ তিনি হচ্ছেন যে অতি ক্ষুদ্র একটা জায়গায় তিনি অবস্থান করতেছেন। কিভাবে? কারণ তিনি চাইলেও কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের কাছে তিনি পৌঁছাতে সক্ষম হচ্ছেন না। তার আরও যদি মানুষের কাছে যদি পৌঁছাতে যদি সক্ষম হতে হয়, তাহলে তাকে তিনি যে রাজদরবারের মানুষ, সেই রাজদরবারের যে সম্পর্ক সেটা ছিন্ন করে তিনি আসতে হবে, এবং তখনই তিনি সাহিত্যের সকল রস মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। তিনি বলছেন, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ত বাতায়নে। সমাজের উচ্চ মঞ্চে ছোট্ট একটা জায়গায় তিনি মূলত কী করছেন? স্থানে তিনি বসে আছেন। মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। তিনি বলছেন যে আমি মাঝে মাঝে গিয়েছি ওপার বলতে কাদেরকে বোঝাচ্ছে? সমাজের নিচু স্তরের যে মানুষ তাদের কথা বলতেছেন, যে আমি মাঝে মাঝে ওখানে গিয়েছি, কিন্তু ভিতরে প্রবেশ করার কি ছিল না? শক্তি আমার একদমই ছিল না। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তিনি বলতেছেন যে জীবনে জীবনে যোগ করা, অর্থাৎ একজন মানুষ, আমি উঁচু স্তরের মানুষ হতে পারি, তার মানে কি নয় যে আমি নিচু স্তরের মানুষের সাথে মিশতে পারবো না। এই জীবনের সাথে যদি আমি উচ্চ স্তরের মানুষ হয়ে যদি নিচু স্তরের মানুষের সাথে যদি মিশতে যদি না পারি, যদি সক্ষম যদি না হয়, আমি যদি ব্যর্থ হই, তাহলে কি হবে? না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। গানের পসরা মানে হচ্ছে যে বিভিন্ন মাল সাজিয়ে রাখা। পসরা মানে হচ্ছে যে পণ্য সামগ্রী সাজিয়ে রাখা। পণ্য সামগ্রী সাজিয়ে রাখা, অর্থাৎ প্রত্যেকটি আমরা যখন দোকানে যাই তখন কিন্তু যে পণ্যগুলো সামনে সাজিয়ে রাখে, তার কথাটা রবীন্দ্রনাথ এখানে বলতেছেন, আমি যদি মানুষের সাথে আমার জীবনটাকে যদি যোগ করতে যদি না পারি, তাহলে কখনোই কি করব না, আমার গানের যে পসরা, অর্থাৎ আমার সাহিত্যের যে সম্ভার, সে সাহিত্যের সম্ভার কিন্তু আমি মানুষের কাছে গিয়ে কখনোই পৌঁছাতে পারবো না, এবং এই যে গানের পসরাটা তখন কি হবে? ব্যর্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম অংশে কবিতার এই কথাটুকুই বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার যে দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশটা আমরা আমাদের পরবর্তী যে ক্লাস থাকবে সেই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা আজকে এতটুকু তোমরা আলোচনা করবে, এবং তোমরা বই নিয়ে যে যতটুকু কথা বলেছি তা গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে আত্মস্থ করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।